আর এখানে ফ্যানটা কি ছেড়েছে আল্লাহ জানি, গলা বসে টসে নাশ, কথা বলার মতো অবস্থায় নেই। তবু যাই হোক, হৃদয়ের একুল অকুল দুকুল ভেসে যায়। বহুদিন পর এরকম বাংলা একাডেমির ভেতরে শামসুর রহমান অডিটোরিয়াম জীবনের প্রথম অনুষ্ঠান। গত 18 বছরে বাংলা একাডেমি, আমি বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত মানুষ, সাহিত্যে কবিতায় বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত কবি হওয়া সত্ত্বেও গত 18 বছরে 18 সেকেন্ডের জন্য বাংলা একাডেমিতে কেউ কোনো যোগাযোগ করেনি। দাওয়াত তো আমরা পাইনি, ফারাদ ভাই তো বলেই গেছেন, তো সেটা তো আমরা পাবোই না, কারণ মানুষকে তো তার গুণ দিয়ে বিচার করা হয়নি। গত সময়গুলোতে মানুষকে বিচার করা হয়েছে রাজনীতি দিয়ে। রাজনীতির মধ্যে আবার কথা আছে, রাজনীতি ফ্যাসিজমকে সমর্থন করে, যে রাজনীতি স্বৈরতন্ত্রকে সমর্থন করে, যে রাজনীতি দমন পীড়নকে সমর্থন করে, সেই রাজনীতির সঙ্গে সংযুক্ত কিনা কোনো কবি বা কোনো লেখক, শুধু তাকেই দাওয়াত দেওয়া হতো। যাই হোক, কাবা শরীফের ভেতরে ঢোকে আল্লাহ রসুল যে কথাটা বলেছিলেন যে আলো এসেছে, অন্ধকার দূর হোক। এখন আলো এসেছে, আমাদের সন্তানদের বুকের রক্তে, আমাদের বাচ্চাগুলো, দুধের বাচ্চাগুলোকে হত্যা করেছে নির্মমভাবে, তাদের রক্ত দিয়ে ভেজা এই মানচিত্রে স্বাধীনতা ফিরে এসেছে। বিএনপি ফেল, জামাত ফেল, বামপন্থীরা ফেল, ডানপন্থীরা ফেল, উত্তরপন্থী ফেল, দক্ষিণপন্থী ফেল, পূর্বপন্থী ফেল, পশ্চিমপন্থী ফেল, সবাই ফেল। সবাই যখন আমরা হতাশায় নিমজ্জিত, কোথাও কোনো আশা নেই। হুমায়ুন আহমেদের সেই মতো বলতে হয় যে কোথাও কেউ নেই। আমার কবিতা আছে, কোথাও তো কাউকে দেখি না, তো কোথাও তো কেউ নেই। এরকম একটা অবস্থায় হঠাৎ স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়ের দরজা খুলে ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখিরা নেমে এলো রাস্তায়। এমন আবাবিল যাদেরকে ট্যাঙ্ক দিয়েও ঠেকানো যায় না। এক পুলিশ বলে যে একটা মাল, আর 10 জন দাঁড়ায় থাকে, কেউ তো নড়ে না। তো এই যে দুর্ধর্ষ আবাবিল পাখি, সেই আবাবিলরা বাংলাদেশকে এই আবর্জনা থেকে মুক্ত করেছে, দাসত্ব থেকে মুক্তি দিয়েছে। এবং যে স্বাধীনতা অপূর্ণ ছিল, যে স্বাধীনতা 7ই নভেম্বরের যে পরাজিত শত্রুরা, তাবেদাররা, যারা বাংলাদেশের স্বাধীনতায় আসলে বিশ্বাসী করে না, এই ফ্যাসিস্টদের হাত থেকে, তাবেদারদের হাত থেকে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে উদ্ধার করে এখন আমাদের হাতে পৌঁছে দিয়েছে। আমাদের কাজ হলে স্বাধীনতাকে সংরক্ষণ করা। আমরা যদি 15ই আগস্টের যে বিপ্লব, সেই বিপ্লবকে যদি যেভাবে আমরা ভুলে গেছিলাম, বেনিফিশিয়ারি আমরা সবাই হয়েছি, কিন্তু লোকগুলোকে ফাঁসি দিয়ে মারা হয়েছে, কেউ দাঁড়ায়নি তাদের পাশে। 7ই নভেম্বরে যে সৈন্যরা অন্যায় অত্যাচারকে রুখে দাঁড়িয়েছিল, স্বাধীনতা সত্যিকারের বিজয় এসেছিল 7ই নভেম্বর। 16 ডিসেম্বর তো পাকিস্তান বাহিনী তো আমাদের কাছে সারেন্ডার করে নাই, পাকিস্তান বাহিনী সারেন্ডার করেছিল ভারতীয়দের কাছে। স্বাধীনতার 12টা বাজানোর কাজ করে দিন এসে জেনারেল ওসমানী, আমার মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, তাকে তো আসতেই দেওয়া হয়নি। তার প্লেন, তার যে হেলিকপ্টারে তিনি আসতেছিলেন, সেখানে গুলি চালানো হয়েছে, ট্যাঙ্কি ফুটো হয়ে গেছিল। ডক্টর জাফরুল্লাহ চৌধুরী তার সেই হেলিকপ্টারের সঙ্গী ছিলেন, তার বইয়ের মধ্যে পড়ে দেখবেন। তিনি বলছেন যে ক্রাশ ল্যান্ডিং করে স্যারকে বাঁচানো হয়েছিল, মানে তিনি মারাই যেতেন। কেন এরকম হয়েছিল? স্বাধীন দেশে, দেশ স্বাধীন হলো, বাংলাদেশের একটা অন্যতম সেক্টর কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা মেজর জলিলকে জেলখানে বসে শুনতে হয়েছে দেশ স্বাধীন হয়েছে। স্বাধীন হওয়ার বহুদিন পরে, কয়েক মাস পরে তিনি জেল থেকে মুক্তি পেয়েছেন। এর নাম স্বাধীনতা, এটার নাম স্বাধীনতা। এই স্বাধীনতা আমরা চেয়েছিলাম। আমি 69-52 ভাষা আন্দোলন অংশ নিতে পারিনি, কেন আমার জন্ম হয়েছে তার বেশ কয়েক বছর পরে, প্রায় 5 বছর পরে, তাহলে আমি তো জানি না। কিন্তু 69-এর গণ আন্দোলনে আমি অংশ নিয়েছিলাম। 69-এর গণ আন্দোলনের আসাদ, যে কবিতার জন্য শামসুর রহমান অমর হয়ে থাকবে, যে আসাদের শার্টাস আমাদের প্রাণের পতাকা, সেই আসাদ 69-এর গণ আন্দোলনের আইকন হয়ে গেলেন। 90-এর গণ অভ্যুত্থান আমরা দেখেছি। আরেকটা কথা বলে দিই মাঝখানে,
যে পোহাইলে স্বর করি। 71 সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি। আমি একজন মুক্তিযোদ্ধা ছিলাম, অন্যদের মতো মুক্তিযুদ্ধের সার্টিফিকেট বিক্রি করে বেতন ভাতা কিচ্ছু নেই কখনো, কাউকে বলিও না যে আমি মুক্তিযোদ্ধা। কেন বলিনি জানেন? গ্লানিতে, যে এরকম একটা ডাস্টবিনের জন্য তো স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করিনি। বাংলাদেশটাকে ডাস্টবিনে পরিণত করেছিল। শেখ মুজিব নেতা হিসেবে বিশাল ছিলেন, তিনি আমাদেরকে স্বাধীনতার দরজা পর্যন্ত পৌঁছে দিয়ে গেছেন। কিন্তু শাসক শেখ মুজিবের মতো নিকৃষ্ট শাসক আমাদের ইতিহাসে তো আর আসে নাই, যদিও এখন হাসিনা তার রেকর্ড ভেঙেছে। শাসক শেখ মুজিবের, আমি তখন সিরাজ শিকদারের দল করতাম, সর্বহারা, পূর্ব বাংলা সর্বহারা পার্টি। আমাদেরকে 1975 সালে 2 জানুয়ারি যখন সেই মহান কমরেড অমিত তেজা স্বাধীনতা সংগ্রামী তাকে হত্যা করা হলো, বাংলাদেশের ইতিহাসে প্রথম ক্রস ফায়ার। সেই ক্রস ফায়ার করে পার্লামেন্টে দাঁড়িয়ে সেই সময়কার প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট স্বঘোষিত নিজেই হয়ে গেছে। প্রেসিডেন্ট বলেন, কোথায় সিরাজ শিকদার এই দম্ভক্তি, একটা পেট্রিয়ট, এত বড় একটা বিপ্লবী নেতা, যিনি শোষণ মুক্ত সমাজের স্বপ্ন দেখেছিলেন, যিনি মানুষে মানুষে ভেদাভেদ দূর করতে চেয়েছিলেন, তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তার হত্যাকাণ্ডের পরে স্তব্ধ হয়ে গেছিল বাংলাদেশ। আর আমরা যেদিকে পেরেছি আন্ডারগ্রাউন্ডে হয়ে গেছি। রক্ষী বাহিনী আমাদের লাশগুলো হয়তো এখন আপনাদের সামনে কথা বলছি, শেখ মুজিবের পতন না হলে হয়তো কোনো অচেনা নদীতে অচেনা মানে অশনাক্ত লাশ হয়ে পড়ে থাকতাম, ভাসতে ভাসতে হারিয়ে যেতাম। তো সেইখান থেকে বেরিয়ে আসলাম আমরা। আসার পরে 72 সালের ফেব্রুয়ারি মাসের প্রথম ভাষণ শেখ ফজলুল্লাহ মনি, তিনি তার ভাষণে বললেন, বাংলাদেশে এখন কোনো শাসন চলবে না, চলবে শুধু মুজিবি শাসন। ফ্যাসিবাদের বীজ তো ওই দিন ওখানে রোপণ করা হয়েছিল। সেই ফ্যাসিবাদ দ্বারা তাড়িত হলাম আমরা। তারপরে 3রা নভেম্বরে ভারতীয়দের সাহায্য নিয়ে পাল্টা কু হলো। তারপরে 7ই নভেম্বর সিপাহী জনতা এবারের মতো কাঁধে কাঁধ মিলিয়ে সেই অশুভ শক্তিকে দূর করলো। কিন্তু 7ই নভেম্বরের যারা বেনিফিশিয়ারি, তারা সেই বিজয়কে সংরক্ষণ করতে পারেন নাই। সত্যিকারের বিজয় আসলে আমাদের বিজয় দিবস হওয়া উচিত, প্রথম বিজয় দিবস 7ই নভেম্বর। 16 ডিসেম্বর তো আমাদের অপূর্ণাঙ্গ বিজয় দিবস, পূর্ণাঙ্গ না। ওটা এক ধরনের বিজয় হয়েছে, বাট পূর্ণাঙ্গ না। কারণ ভারত পাকিস্তানকে তাড়িয়ে আমরা তো ভারতকে ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। এই যে ভারতীয় আগ্রাসনের মুখে আমরা কম্পমান হলাম। আপনি দেখেন, মুক্তিযুদ্ধের মোরালের নামে বিভিন্ন জায়গায় জগজিৎ সিং অরোরার কাছে সারেন্ডার করতেছে আপনার নিয়াজি, সেই মোরালটা সবসময় দেখানো হয়। কেন দেখানো হয় জানেন? ভারতীয় আধিপত্যবাদ তার সুপ্রিমেসিকে প্রমাণ করার জন্য, তোদেরকে আমি স্বাধীনতা দান করেছি আমরা, অর্থাৎ আমরা তাদের দাবেদার। বাংলাদেশের ছেলেরা ক্রিকেট খেলায় ভারতের বিরুদ্ধে একটু পোস্টস দিলেও ভারতকে এই অকৃতজ্ঞ বেঈমান। আরে তুমি আমার সমস্ত 1300 নদীর বাংলাদেশ, এই 1300 নদীর বাংলাদেশকে 900 নদী হত্যা করেছে ইন্ডিয়া। 900 রিভার্স মরে ভূত হয়ে গেছে, হাজার হাজার নদী শুকিয়ে শুকিয়ে মরেছে, খাল বিল সব শুকিয়ে গেছে। ফারাক্কা বাদ দিয়ে বাংলাদেশের 16% এরিয়া শুদ্ধা। কত নদী, সুন্দরবনকে তার যে ব্যালেন্স, সেই ভারসাম্য, যেখানে সয়েল ওয়াটার, স্যালাইন ওয়াটার লাগে, আবার আপনার সুইট ওয়াটার লাগে। এই সুইট ওয়াটার, স্যালাইন ওয়াটারের যে মিশ্রণ, সেই মিশ্রণগুলোর থেকে সুন্দরবনকে বিচ্ছিন্ন করা হয়েছে। ফলে কি দাঁড়ানো, সুন্দরবন মরে যাচ্ছে। আপনি দেখবেন যে আমার যে টাক মাথা, চারিদিকে গাছ, সুন্দরবনে টাক মাথা মতো, খালের পাড়ে 2-4টা গাছের ভেতরে কিচ্ছু নেই। কিন্তু সুন্দরবনের উপরে ডকুমেন্টারি করতে গেছিলাম, ডকুমেন্টারি করতে ডিপ ফরেস্ট খুঁজে পাচ্ছি না। এটা কারা করেছে? বাংলাদেশের নদীগুলো যে হত্যা করলো, সেই নদী হত্যাকারীদেরকে কি এরপরও সালাম জানাতে হবে? এমন কোন দিন আছে যেদিন বাংলাদেশের সীমান্তে, বাংলাদেশিদের বুকের রক্তে বাংলাদেশের মাটি ভেজে যায় না? এই ব্যাপারে আমাদের বুদ্ধিজীবী, আমাদের কবি, আমাদের অধ্যাপক, আমাদের শিক্ষকদের ভূমিকা কি? অত্যন্ত ইতর ভূমিকা, খুবই নিকৃষ্ট।
দুঃখ লাগে না? নিজের জনগণকে হত্যা করতেছে। সেই সময়কার আশরাফুল ইসলাম সাহেব, সেই সময়কার স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা বিবি, সেই সময়কার এরা এবং এখনকার পর্যন্ত ওবায়দুল কাদের মাঝে যা আছে এসব ছাগল পাগল যেগুলো সবগুলো বলছে না ওরা তো মারবে, আমরা তো ওখানে ঢুকি কেন? আরে বাড়িতে এসে মেরে থুয়ে যায়। বর্ডার লঙ্ঘনের আইনটা হলো যে যদি কেউ জ্ঞাতসারে হোক অজ্ঞাতসারে হোক সীমান্ত লঙ্ঘন করে তাহলে তাকে আদালতে সোপর্দ করতে হবে। আদালত যদি প্রমাণ হয় যে তিনি দোষী তাহলে সর্বোচ্চ শাস্তি হলো 6 মাস অথবা তাকে পুশব্যাক করা হয়। আপনি বিনা ট্রায়ালে, উইদাউট ট্রায়াল ধামাত্তাম পাখির মতো মানুষ খুন করেছেন বাঙালি। এই সেদিনও এই বিপ্লবের পরও সেদিনও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে একজন কৃষককে হত্যা করেছে। তিনি খেতে হাল চাষ করতেছিলেন। ইজ ইট সিভিলাইজেশন? ইজ ইট এ ফ্রেন্ড দেশ? বাংলাদেশের সীমান্তে 125টা ফেন্সিডিলের ফ্যাক্টরি। এই ফেন্সিডিলের ফ্যাক্টরি গুলো বাংলাদেশের সীমান্তে। পৃথিবীর একটি মাত্র দেশ ফেন্সিডিল উৎপাদন করে, সেটা হলো ভারত। একটি মাত্র দেশে বাজারজাত করা হয়, সেই দেশটার নাম হলো বাংলাদেশ। ফেন্সিডিল উৎপাদন করে ফেন্সিডিল বাংলাদেশে পুশ করে আপনারা আসলে চাচ্ছেনটা কি? চাচ্ছেন তো আমাদের তারুণ্যকে, আমাদের যৌবনকে ধ্বংস করতে। অসুখ বিসুখে আক্রান্ত হয়ে, নেশাগ্রস্ত হয়ে বর্ডার এলাকাগুলো মাদকের ফ্যাক্টরি, বাড়িতে বাড়িতে মাদকের দোকান, ঘরে ঘরে ছেলেরা ঢুকছে। এটা কি বন্ধু দেশের কোন আচরণ? আবার চিকিৎসা নিচ্ছে ওদের দেশে গিয়া আকাশ অনাবৃত, আকাশ দিয়ে গলিত পুজের মতো গল গল করে ঢুকে যাচ্ছে ভারতীয় সংস্কৃতি। সেই সংস্কৃতি প্রতিরোধে আপনার অবস্থানটা কি? আমাদের চ্যানেল ভারতে দেখানো হয় না, বলা হয় যে এটা আমাদের কালচারের সঙ্গে যায় না, সেই জন্য। তো তোদের যে বিষাক্ত চ্যানেলগুলো আমরা দেখছি, এটা দিয়ে কি হচ্ছে আসলে? আপনি ব্রেন স্টর্মিং হচ্ছেন, আপনি বুঝতেছেন যে এই যে ওইটা করতেছে, এটা করতেছে, শ্রীদেবী, মাধুরী দীক্ষিত, অমুক তমুক, এরাই হলো আমাদের মডেল। অপসংস্কৃতি, বিজাতীয় সংস্কৃতি আকাশ দিয়ে গলিত পুজোর মতো আমরা বাড়িতে বাড়িতে ঢুকে যাচ্ছে। এ ব্যাপারে প্রতিরোধ, আত্মপ্রতিরোধ ক্ষমতাকে ধ্বংস করা হচ্ছে। আমি বাংলা ভাষার সেরা কবি রবীন্দ্রনাথকে সবসময় সম্মান করি, কিন্তু ভারতীয় গোয়েন্দা সংস্থা এবং তাদের বাংলাদেশি তাবেদাররা যখন আমাকে অষ্টপ্রহর রবীন্দ্রনাথকে আইকন করে দেবতা বানিয়ে পূজা করতে বলবে, তখন তো আমি সেটা রুখে দাঁড়াবো। আমি রবীন্দ্রনাথকে পড়বো আমার সাহিত্যের স্বার্থে, কিন্তু তুমি আমার মাথা দিয়ে, নাক দিয়ে, কান দিয়ে, চোখ দিয়ে কারণে অকারণে এটা ঢুকাবা, তখন তো বুঝতে হবে যে কালচারাল আগ্রাসন। এই একই গেমটা ভারত করেছিল হায়দ্রাবাদে, একই গেম প্লে করেছিল সিকিমে। একটা কালচারাল আইকন তৈরি করে তারা, সেই কালচারাল আইকনকে সবাইকে পূজা করতে বাধ্য করে। তো বাংলাদেশের ফ্যাসিজমের দুটো ধারা, একটা হলো পলিটিক্যাল ধারা, একটা হলো কালচারাল ধারা। পলিটিক্যাল ফ্যাসিজমের প্রতীক হলেন শেখ মুজিবুর রহমান, যেটা প্রফেসর ইউনূস বলেছেন। ভারতের মাতম আমার ইন্ডিয়ান বন্ধুরা বলে যে শেখ মুজিবের মতো মাল লাগে না। আমি বললাম যে শেখ মুজিব তো ভাই, শেখ মুজিবকে তো কেউ মানে নাই, মেরেছে ফ্যাসিজমের আইকনকে। শেখ মুজিবের মূর্তি তো কেউ ভাঙেনি, ভাঙছে ফ্যাসিজমের আইকনের মূর্তি, যিনি ফ্যাসিজমের প্রতীক। ওটি হেট্রেটেড জায়গা। এটা কে শেখ মুজিব, ওখানে শেখ মুজিবের জায়গা অন্য কেউ, তাহলে একই পরিণতি হতো। আর কেন এটা ভাঙলো, এটার জন্য ডক্টর ইউনূস যেটা বলেছেন, ইউনূস স্যার, যে শেখ হাসিনাকে জিজ্ঞেস করেন, আমরা বলি তারাই জিজ্ঞেস করেন। ভারতীয় মিডিয়াগুলো একটা অংশ, বিশেষ করে বিজেপি প্রশাসিত যে মিডিয়াগুলো, সেগুলো বাংলাদেশের বিরুদ্ধে এইবারের গণ আন্দোলনে, এই অভ্যুত্থানে, এই বিপ্লবের বিরুদ্ধে যেভাবে প্রভাব অপপ্রচার চালিয়েছে, সেগুলোর মধ্যে আইনানুগ ব্যবস্থা নেওয়া দরকার। ইন্টারন্যাশনাল আদালতে যাওয়া উচিত আমাদের, যে আমরা কি তোদের প্রজারা, তোদের চাকর বাকর? আমরা তো দাদা দেখলেই বেউস হই। ঢাকা কলকাতার থেকে রাস্তাঘাটে ঘুরে শেষরা লেখক কবি এগুলোর বাংলাদেশে এনে এনে দাদার সাথে ঘুরলুম, দাদার সাথে খেলুম, দাদার সাথে বসলুম। আরে দাদা তো তোর গোষ্ঠী সুদ্ধ তোর দেশটাকে খেয়ে ফেলছে। দাদার পায়ের তলে তো কিছু নাই, যদি কিছু থেকে থাকে সেটা তোর ভেতরে। তোর আত্মাকে জাগরুক কর, আত্মার পৃথিবীকে আলোকিত করো, নিজের মাটির দিকে তাকাও। তোমার এই মাটি হযরত শাহজালালের, এইটা শ্রী চৈতন্যের মাটি, এইটা হরিচাঁদ ঠাকুরের মাটি, এইটা শাহপরাণ, এটা খান জাহান আলী, এটা শাহ মখদুম রূপোস তার মাটি, এটা সেন্ট জোসেফের মাটি। আমরা তো এখানে সবাই মিলে দিলেই থাকি। আমার এই মাটি আব্বাস উদ্দিনের মাটি, আমার এই মাটি পাগলা কানাইয়ের মাটি, আমার এই মাটি লালন ফকিরের মাটি, আমার এই মাটি হাসান রাজার মাটি।
এরকম একটা পবিত্র ভূখণ্ড নিয়ে যে সিনেমিনি খেলাটা তারা খেললো, সেই খেলার ব্যাপারে আমাদের অবস্থান ডিফেন্সিভ। ডিফেন্স কখনোই আপনাকে কোনো কল্যাণ দেবে না, আপনাকে অফেন্সে যেতে হবে। একটা যে জাহাঙ্গীর যে কথা বলছে, একটা চরের মধ্যে আরো একটা চর, আমি ঠিক ওই ভাষায় বলবো না, আমি বলবো যে প্রত্যেকটি ক্রিয়ার সমান প্রতিক্রিয়া দেখাও। তুমি ক্রিয়াশীল হও, ওরা প্রতিক্রিয়া দেখে। যে ওরা ওনারা ভালো বুঝেছিলেন, তিনি ভারতকে বললেন যে তোমার শান্তি বাহিনী লেলিয়ে দিয়ে আমার পার্বত্য চট্টগ্রামকে ছিন্ন ভিন্ন করতেছো, এটা বন্ধ করো। বলে যে না, এটা কেমনে বন্ধ করি, এটা তো একটা স্বাভাবিক ব্যাপার, ওরা করে, আমরা কি করতে। আর ক্যাম্পগুলো সব তোমার মাটিতে, ট্রেনিং দিচ্ছ তোমরা, তোমার বিএসএফ তাদের লালন পালন করতেছে, তারপরে তুমি বলে যে আমরা কি করব। ওকে, তারপরে স্বাভাবিক প্রক্রিয়া সেভেন সিস্টার্সে যা হলো, ভারতের ঘুম হারাম করে দেওয়া হয়েছিল, এটাকে বলে কাউন্টার ইনসার্জেন্সি। ভারতীয় পত্র পত্রিকাগুলো ঢালাও বাংলাদেশের বিরুদ্ধে লেখে, বাংলাদেশের পত্রিকাগুলো ভারতের স্থাপকতা করে। তখন তো চ্যানেল ছিল না, এইটার একটা কাউন্টার করতে গেছিলেন জিয়াউর রহমান। এমন একটা ওষুধ দিয়েছিলেন যে ওদের ঘুম হারাম হয়ে গেছিল। কলকাতার মাটিতে বসে এমন একটা দৈনিক পত্রিকা বার করলেন তিনি, যেটা কল্পনাই করতে পারেন যে এরকম একটা কাগজ বেরোতে পারে। বাংলাদেশের পক্ষে প্রায় প্রতিদিনই ওখানে লেখালেখি থাকতো। গৌর কিশোর ঘোষের মতো একটা বিশাল লেখক, ম্যাগসাইসে অ্যাওয়ার্ড প্রাপ্ত, তাকে বানানো হয়েছিল ওই কাগজের সম্পাদক। এটার নাম আমি ঘিলু, এটার নাম হলো জিয়াউর রহমানের ঘিলু। ওইটা করছে, তারপর 2 বছর লাগছে ওদের। যেটাই বাংলাদেশ আমাদের টিউনিং এ মিলে না কেন, আমার আনন্দবাজারের সাথে মিলে, অমুকের সাথে মিলে না, তমুকের সাথে মিলে, এটা এরকম করে কথা বলে কেন, খুঁজে খুঁজে বার করছে। যাই হোক, তার কথা হলো যে এই যে প্রক্রিয়াগুলো ধাপে ধাপে হয়ে আসছে, সেই দেশ আমার যুব শক্তিকে বিনাশ করার চক্রান্ত করছে। বাংলাদেশের ভিতরে যত অস্ত্র ঢোকে সবগুলো আছে ভারত থেকে। বাংলাদেশে যত শীর্ষা বলেন, ইয়েবা বলেন, সব আছে ভারত থেকে। বাংলাদেশের ভেতরে যত অপকর্ম, হিন্দু মুসলিম, বাংলাদেশে আমি সবসময় বলেছি যে বাংলাদেশে হিন্দু মুসলিম বিভেদ, এইটা কোনো ধর্মীয় বিভেদ নয়। এবার তো প্রমাণ হয়েছে যে আমার মাদ্রাসার ছাত্ররা, বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো মন্দির পাহারা দিচ্ছে, আমার ছাত্ররা, আমার ছেলেরা, আমার ভাই ব্রাদাররা হিন্দু পাহারা দিয়েছে। এটাই আমার বাংলাদেশ। হিন্দু নরা মুসলিম ওই জিজ্ঞাসে কুঞ্জন, কান্ডারি বলে ডুবিছে মানুষ, সন্তান মোর মার। আমার জাতীয় কবি বলতে পারে, মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। এই কথা কোথায় শুনবেন আর এই মধুর বাণী? নানান বরণ গাভীরে ভাই, একই বরণ দুধ, জগৎ ভর্মিয়া দেখলাম একই মায়ের পুত। ধর্ম কালো আর স্বতন্ত্রতা দত্ত হচ্ছে, কালো আর ধরো বাহিরে কেবল, ভেতরে সবারই সমান রাঙা। এইটা আমার ফিলোসফি, এইটা আমার বিশ্বাস, এইটাই আমার বাংলাদেশের সবচেয়ে বড় শক্তির জায়গা। তো যাই হোক, তো 90-এর গণঅভ্যুত্থানে আইকন হয়ে উঠছিলেন নূর হোসেন, পোস্টার মানব। ঠিক এবারে আন্দোলনে দেখেন কতগুলো আইটা মৃত্যু দিয়ে পুরো জিনিসের তালমাটাল পরিচিত হলো এবং ফ্যাসিবাদ উৎখাত হয়ে গেল। সেটা হলো আবু সাইদের আত্মদান। একটা আত্মদান বাংলাদেশকে জাগিয়ে দিয়েছিল। ব্যথায় কষ্টে প্রত্যেকটা ঘরের মধ্যে মানুষ কাতরিয়েছে, হাহাকার করেছে, বেরিয়ে পড়েছে পথে, মায়েরা বেরিয়েছে। এবারের মতো মেয়েদেরকে 100টা সেলুট দিতে হয় যে বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ কর, অর্ধেক তার করিয়েছে নারী, অর্ধেক তার নর। সত্যি এবারের আন্দোলনে মেয়েদের ভূমিকা মাথা মতো হতে হবে। বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে হাত ইচ্ছা করে পায়ে হাত দিয়ে কদম বসে করি বলে, মা তোরা পেরেছিস, তোরা তো সেই জায়গায় নাই। জাগো নারী জাগো বন্যী শিখা, গুণে গরিমায় আমাদের নারী বিখ্যাত দুনিয়ায়। এটা তো জাতীয় কবির গান এগুলো। তো সেইটা সত্য হয়েছে। এইখানে এবারের গণ অভ্যুত্থানে আমরা বলেছি কয়েকটা কথা, যে প্রত্যেকটি শহীদ, প্রত্যেকটি হত্যাকাণ্ডের সুস্পষ্টভাবে বিচার করতে হবে, কোনো অস্পষ্টতা আমরা মানি না। আমরা দাবি তুলেছি প্রত্যেকটি শহীদের নামে, এই যে শেখ পরিবারের 2-3টা কুকুর টুকুর বাদ দিয়া বাড়ির চাকর বাকর থেকে শুরু করে বাড়িতে যা আছে তাদের সবার নামে শত শত প্রতিষ্ঠান করা হয়েছে রাষ্ট্রের টাকায়। শেখ রাসেল গবেষণা কেন্দ্র করছে রাজশাহীতে। আচ্ছা বলেন দেখি, রাসেলের ফিলোসফি চর্চা হয় সেখানে? ভালো করে মানে খালি হিজু করাটা শিখছিল ছোট বাচ্চা মানুষ, মারা গেছে অপঘাতে, ছোট বাচ্চার জন্য মায়া লাগে। তার ফিলোসফিটা কি, এটা চর্চা করতে হবে হোল জাতিকে। শেখ কামালের ফিলোসফি তো ব্যাংক ডাকাতি,
আমি কি শেখ কামালের মতো ব্যাংক ডাকাতি হবো? আমি যদি শেখ কামালের মতো ব্যাংক ডাকাতি করতে না যাই তার ফিলোসফি চর্চা করতে হবে কেন আমাকে? টোটালি একটা এনার্কিজম, টোটালি একটা ফিউডাল লর্ডদের মতো আচরণ করেছে, রাজতন্ত্র কায়েম করেছিল হাসিনা, এবং বিরোধী দলের উপর যে দমন পীড়ন গেছে। আপনি ভাবতে পারেন একটা দেশে 1.5 লক্ষ মামলা, 40 লক্ষ লোকের বিরুদ্ধে মামলা, হাজার হাজার লোকের গুম করে ফেলানো হয়েছে। আয়না ঘরের ইতিহাস এখন হিটলারের গ্যাস চেম্বারের সাথে তুলনা করা হচ্ছে। বাংলাদেশের মিডিয়ার অবস্থান কি সেখানে? স্টিল বাংলাদেশের মিডিয়াগুলো আয়না ঘর নিয়ে একটা স্টোরিও করেনি এখন পর্যন্ত, অথচ ভারতের আনন্দবাজার পর্যন্ত চমৎকার স্টোরি করেছে। কেন করলেন না? কারণ এরা হলো ওই ফ্যাসিবাদের উচ্ছিষ্ট গুলো, চাকর বাকর, আরদালি চাপরাশি, পিয়ন, দারোয়ান, এরা তো রয়ে গেছে। তারা তো এখন প্রভুর পাহারা দিয়ে আস্তে আস্তে মাথা তোলে, মানবতার গান গায়, বঙ্গবন্ধুকে নিয়ে কথা বললে ওদের বুকে বিদীর্ণ হয়, বক্ষ ফেড়ে যায়, আমারও ফাটে। কিন্তু ওটা পিনাকি ভালো বলছে। পিনাকি বলে যে বর্কির হাঙ্গামার থেকে বাংলাকে রক্ষা করেছিল মীর জাফর আলী খান। মীর জাফর আলী খানকে সেই জন্য আলীবর্দী খান, নবাব আলীবর্দী খান তাকে ডেকে নিয়ে এসে তাকে বুকে জড়িয়ে ধরে আর্থিক সম্পর্ক স্থাপন করে নিজের বোনকে তার সাথে দিয়ে দেন, যে তুমি এতটাই বীরের কাজ করেছো, তো এটার জন্য বাংলাকে বর্গির হাঙ্গামা থেকে তুমি রক্ষা করেছো। ওকে, তো তারপরে পলাশির মাঠে মীর জাফরের ভূমিকা কি? আমাদের আব্বাজান যদি মীর জাফর হয় তা আব্বাজানের ভূমিকা কি? তো সেই ভূমিকার জন্য তার আগের যত আমল নামাজে বরবাদ হয়ে গেছে। একই ঘটনা শেখ মুজিবের ব্যাপারে। নেতা শেখ মুজিব বিশাল ইতিহাসের পার্ট, হিরো শাসক। শেখ মুজিব পৃথিবীর নিকৃষ্টতম শাসক। তো তাকে কি এখন আমি বলতে যে 40,000 লোকের হত্যা করেছে, একটা সমস্ত সংবাদপত্র ব্যান করে দিয়েছে, সমস্ত রাজনৈতিক দল ব্যান করে দিয়েছিল। কোন শেখ মুজিবের নামের আগে বঙ্গবন্ধু না বলে জিহ্বা কেটে ফেলানো হতো, মাথা কেটে, ছেলের মাথা কেটে বাপকে বাধ্য করা হয়েছে এটা নিয়ে ফুটবল খেলতে। এই দানবদেরকে যদি 15 আগস্ট উৎখাত করা না হতো আজকে কি আপনি থাকতে পারতেন এখানে? তো সেই কথাগুলো আমাদের মাথায় রাখতে হবে। আমি কোনো ঘৃণা, আবার হাসিনা যেমন জাতিকে ডিভাইড করেছিল, আমরা ডিভাইডে বিশ্বাস করি না, আমরা ইউনিফর্মিটি, একতা। যা হোক, ছোটখাটো ভুল ত্রুটি দেখলে যে 2 চর থাপ্পড় মেরে কাছে নিয়ে যাও। আমাদের কবিরাজদের মধ্যে প্রচুর দালাল আছে, প্রচুর। আমাকে গত 14-15 বছরে অনেকে বলছে যে ভাই আপনারা তো হারিয়ে গেলেন, সব তো সঙ্গবদ্ধ গেছে। কেউ এর পেছনে কেউ নির্মন্ত গুণের দাঁড়িয়ে ধরে ঝুলতে গেছে, কেউ আপনার মহাদেব সাহেব পেছনে পেছনে ঘুরছে, কেউ এনে কেউ ওইনে, কবিতা পরিষদ এটা সেটা করে এটা লন্ডভন্ড কাণ্ড, সব দিশা হারা গেছে। আমি না, ইমান ঠিক রাখো, নৌকার হালটা ঠিক মতো ধরে রাখো। একসময় তুমি ফুলসেরাত পারিয়ে রাখ, কান্নারিয়ে তরির পাকাবাজি মাল্লা, দাড়ি মুখে সারি গান লাসারি আল্লাহ। এটা তো আমাদের ব্রত। যদি হতে ঘাবড়াও কেন? ঝড় উঠুক না, ঝঞ্ঝা আসুক, বাট আমরা তো এই তীরহারা এই ঢেবের সাগর পাড়ি দেবো রে, দিয়েছি তো আমরা পারি। হ্যাঁ, আমাদের মতো, আমার যে বয়স, এই বয়সে হয়তো ছাত্ররা, ছেলেরা যেটা করেছে সেটা ওইভাবে হুবহু পারেনি। কিন্তু গত 1 মাস তো রাস্তার থেকে উঠিনি, রাস্তায় তো ছিলাম, কি করি নাই। আমার মুক্তিযোদ্ধা হিসেবে গল্পটা বাদ দিলাম। 1996 সালে 23শে জুন শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসলো। 25শে সেপ্টেম্বর, কয় মাসের মধ্যে আমাকে 22টা ছুরিকাঘাত করে মৃত্যু জেনে মরে গেছে ফেলে দিয়ে চলে গেছে মানিক মেহমিনিতে। এটা বিক্রি করে কোনোদিন খাইনি। যখন 2001-এ ক্ষমতায় আসলাম আমরা, আমাকে বলা হলো যে আপনি এই 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 নামগুলো ধরে সব করে আসামি বানান। এটার মধ্যে একটা শয়তান যে কটা আছে, মুনতাসির, অমুক তমুক, এগুলো। আমি বলি দেখেন, আমি তো আপনার কবি, তো তারা হয়তো আমাকে মুনতাসির আর্টিকেল লিখছিল যে যেখানে আব্দুল শিকদারের পাওয়া যাবে সেখানে পেটাও। আর্টিকেল আমার কাছে কপি আছে এখনো। মুনতাসির মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এলো লিখছে যে তাকে যেখানে পাওয়া যায় সেখানে মারো, আপ্যায়ন করো। তো তার নাম দাও, আরো অনেক নাম টাম দিয়ে। আমি বললাম যে ভাই আমি এটা করবো না। কেন? আমি বললাম যে আমিও যদি হযরত আলীর সেই ডায়লগটা, যে তুমি আমার মুখে থুতু ফেলেছো, তো এখন তোমাকে আমি আর বধ করবো না, এখানে আমার ব্যক্তিগত রাগ দিয়েছে। এতক্ষণ ছিল আদর্শিক পয়েন্ট,
এখন থেকে ব্যক্তিগত পর্যায়ে চলে আসছে। আমি মামলা করতে রাজি হই নাই। আর যদি মামলা করতাম আমি তো আননোন, আমি তো চিনি না অন্ধকারের মধ্যে কে আমাকে মারছে। আর হুকুমদাতাতে শেখ হাসিনা ছিল সেটাও ঠিক আমি জানি না। সো আমি মামলায় যাইনি। তো তার পুরস্কার হিসেবে আমার মধ্যে 4টা রাষ্ট্রদ্রোহের মামলা দেওয়া হয়েছে। 4টা মামলা খেয়েছি। 56 দিন হাসপাতালে কাটাতে হয়েছে। এর মধ্যে 17 দিন ছিলাম আইসিইউতে মৃত্যুবধ। আমি স্যালুট করি দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে, তিনি দুবার আমার হাসপাতালে গিয়েছেন আমাকে দেখার জন্য। আমার প্রথম অপারেশনে ডক্টর প্রফেসর বদরুদ্দোজা চৌধুরী 2 ঘন্টার অপারেশনে স্ট্যান্ড বাই দাঁড়িয়েছিলেন। ম্যাডাম তাকে নির্দেশ দিয়েছিলেন তোকে মেরে ফেলতে পারে, ওখানে আপনার থাকা দরকার। তো এইগুলো হলো এক ধরনের এক্সটেনশন লাইফ। আমার এই জন্য নিজেকে জাহির করার কোনো মানে ইচ্ছা নেই, প্রবণতাটা কমে গেছে, বয়স হচ্ছে তো নিয়ার অ্যাবাউট 70। তো সেই জন্য বলবো আপনাদেরকে যে এই যে আইকনগুলো আমরা পেলাম ধাপে ধাপে এসে, এখন আমাদের কবিদেরকে যেটা ভূমিকা পালন করতে হবে। আমার অনেক লম্বা করার বক্তৃতা করার ইচ্ছা ছিল, এখন তো আসলে সেই সময়টা নাই, আপনারা ক্লান্ত। তো কবিদেরকে বলবো যে দেরি হয়ে গেছে অনেক, জানো তা তুমি। কি জানি লাইন, কবে এসে ঘাটে ফিরে চলে গেছে দরিয়া আর মৌসুমী, তবু হে নাবিক কি তুমি উঠে এসো মাঝি মাল্লার দোলে, দেখবে আবার কিস্তি তোমার ভেসেছে সাগর জলে। তোমার কিস্তি ভেসেছে সাগর, মধ্য দুপুরে পিশাচের হামাগুড়ি, শকুনি ফেলছে ছায়া আমাদের মাথার উপরে। তবু হে নাবিক মিনতি আমার রাখো, তুমি উঠে এসো, তুমি উঠে এসো মাঝি মাল্লার দলে, দেখবে তোমার কিস্তি আবার ভেসেছে সিন্ধু জলে। দ্যাট ইজ, আমি আমাদের কবিদের বলতে অনেকেই অনেক সবাইকে আমাদের চেনা আছে, প্রত্যেকটা আমলনামা আমাদের হাতে আছে। কারণ এখন আমলনামা আরো সহজ, কারণ এখন আমাদের হাতে গোয়েন্দা দপ্তরও আছে। আমার প্রতিটা কল রেকর্ড দেখা যাচ্ছে মনিটরিং হতো। ওই যে জিয়াউল হাসান, ওখানে একটা কল রেকর্ড দেখছি যে ওই যে মনিটরিং করে রিপোর্ট পাঠাতো, তার একটা থেকে ফেসবুকে ভাইরাল হয়ে গেছে। তা আমি তো মহা খুশি, আমি এত ইম্পর্টেন্ট ছিলাম, আপনারা জানতামই না। সবগুলো মনিটরিং হতো আমার কলটা। যাই করে এখন বলে যে ভাই এই যে কিছু কাগজপত্র ধরাই দিয়েছে। আমি তো শুনেন মক্কা বিজয়ের পরে রসুল একটা কাজ করছিলেন, সেগুলো যেগুলো একেবারে সরাসরি কোনো খারাপ কাজের সাথে এতটাই জড়িত ছিল, তাদেরকে বাদ দিয়ে সবাইকে একটা সাধারণ ক্ষমা ঘোষণা করছে। এখন ধরেন 500 টাকা চুরি করছে একজন কবি, ধরেন তার সব একটু সরকারি দলের সাথে পাশা ঘষাঘষি করবে, পাশা ঘষাঘষি করতে যে শেখ মুজিব নিয়ে একটা কবিতা লিখছে, এটা ছোট পাপ, ওটা একটা চট দিয়ে এক পাশে টেনে নাও, যা 2 বার কান্দে রোড পুশ করবো, কান্দে রোড পুশ করে নিয়ে নাও। সবাইকে ত্যাগ করলে তবে সংসারটা চলবে। বাগানে তো একরকম গাছ দিয়ে ফুল বাগান হয় না, বাগানে কিছু থাকবে আল্লাহর ওলি, কিছু থাকবে সেনাপতি, কিছু থাকবে সৈনিক, কিছু থাকবে ধুতুরা ফুল, কিছু থাকবে গোলাপ ফুল, কিছু থাকবে বেলি, নানান কিছু দিয়ে একটা বাগান। আমরা একটা বাগান তৈরি করছি, বিভেদ আর হানাহানির ভেতর থেকে বেরিয়ে আসতেছে। হেট্রেড, ঘৃণার যে উৎপাদন কেন্দ্র তৈরি করেছিল হাসিনা, সেখান যদি বাংলা সাহিত্যকে উদ্ধার করতে হয়, তাহলে আমাদেরকে তো একই অস্ত্র ব্যবহার করা চলবে না। আমি যদি এখন আওয়ামী লীগের মতো আচরণ করি, তাহলে আমার সাথে এই ফ্যাসিজমের দানবগুলোর পার্থক্যটা কি? আমি যদি আমার নারীকে সম্মান না করি, তাহলে ওটা তো ওরা করতো না, দর্শনে সেঞ্চুরি করছে, আমরা কি সেটা করবো? সেটা কি করা উচিত? এইটা কি আমাদের ছেলেমেয়েরা শিক্ষা দিচ্ছে আমাদেরকে? দেয়। অতএব আসল সবার পরশে পবিত্র করা তীর্থ নিলে আমরা অবগাহন করি, অবগাহন করে একটা সুন্দর সামঞ্জস্যপূর্ণ সত্যিকারের একটা শত লক্ষ শহীদের চেতনার রঙে রাঙা একটা অসাধারণ বাংলাদেশ তৈরি করি, যে বাংলাদেশের স্বপ্ন সেই 1000 বছর আগের থেকে আমরা দেখে আসছি। সেই বক্তিয়ার খিলজির থেকে শুরু করে বা শশাঙ্কর থেকে ধরেন, সেখান থেকে শুরু করে আজকে পর্যন্ত যে বারবার আমরা সমর্থন করছি, বারবার জনগণ প্রধান গণ আত্মার কবিতা। কেন আমরা 52 সালে 47 সালে পাকিস্তান আন্দোলন আমরা করেছিলাম, আমরা ভোট দিয়েছিলাম বলে পাকিস্তান হয়েছিল। পাকিস্তান হওয়ার পরে তারা আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল। ভাষা আন্দোলন আমাদের উপরে আঘাত এসেছিল। আমরা তো উর্দুকে রাষ্ট্রভাষা খারিজ করার কথা বলিনি, আমরা বলেছিলাম যে দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে গ্রহণ করবো, এই তো দাবিটা ছিল। সেটার জন্য এত লোক মারার কোনো দরকার ছিল না, আলোচনার টেবিলে বসে সমাধান হতে পারত। প্রফেসর গোলাম আজম সহ বিচারপতি আব্দুর রহমান চৌধুরী তারা তো মেমোরেন্ডাম দিয়েছিলেন, আলোচনা তো ফাইনাল হয়ে গেছিল।
তো সেগুলোকে আছে। তো তারপরে আমরা 54 সালে ইলেকশন হলো, স্বপ্নভঙ্গ। 69 গণ আন্দোলন হলো, ইয়াহিয়া খান মার্শাল এসে আজ মুক্তিযুদ্ধ করলাম, দেশ এসে দিকে আইয়ুব খানের বদলে মুজিব খান, লাভটা কিছু হয়নি আমাদের। 90 গণ অভ্যুত্থানের ফসল সত্যিকারের গণহত্যার সঙ্গে স্পন্দিত হয় নাই। গণমানুষের দুঃখ যেখানে ছিল সেখানেই পড়ে আছে। তা আজকের এই অসাধারণ সূর্যোদয়ে আমরা সেই গণমানুষের চাহিদাকে, গণহৃদয়ের স্পন্দনকে ধারণ করে আমাদের সাহিত্যকে উজ্জীবিত করে সঞ্জীবিত করি, এই একটা দাবি আপনাদের কাছে। আর আপনারা অনেকক্ষণ ধরে সেই 3টার থেকে অপেক্ষা করতেছেন। আমার সমস্ত মাথা নত করে দিয়ে আপনাদের উদ্দেশ্যে শ্রদ্ধায়, ভক্তিতে, কৃতজ্ঞতায়। আজকে একটা আলাদা ধরনের রেভলিউশন হলো বাংলা কবিতায়। আমি জাকিরকে বলছিলাম, জাকির সবাইকে দেবেন, কাউকে বাদ দেবেন না। শুধুমাত্র যেগুলোর গায়ে গন্ধ, এতই গন্ধ যে নাক রাখা যায় না, এই গন্ধওয়ালা প্রাণীগুলোকে বাদ দিয়ে সবাইকে দেন, সেটাই করছে ভালো। আরেকটা কথা, যে বাংলা একাডেমিতে আসলে আমি খুব নস্টালজিক হই, কারণ বাংলা একাডেমির সঙ্গে আমার অনেক সম্পর্ক। যেহেতু এখানকার সাহিত্য পুরস্কার আমাকে দিয়েছিল তারা, সেটার চাইতে আগে থেকে যেটা করে আসছি আমি, সেটা হলো এখানে আস্তে আস্তে দেখলাম, চোখে পানি এসে গেল আমার, যে এত বছর পরে বাংলা একাডেমিতে ঢুকছি। নজরুল মঞ্চ, এটা আত্মশ্লাঘের মতো মনে হবে, কিন্তু ঘটনাটা সত্য। এটা এককভাবে একজন আব্দুল শিকদারের আন্দোলনের ফল। দোতলার বর্ধমানে হচ্ছে দোতলায় নজরুল স্মৃতি কক্ষ, এককভাবে যে লোকটাকে আপনারা ধন্যবাদ দিতেই পারেন, না দিলেও আমার কোনো দরকার নেই, ছোট মানুষ, এক সময় কেউ না কেউ আসবে। আমি বলি যে আজকে হয়তো আমাদের তরুণরা আমার লেখা পড়ে না, না করুন, একদিন না একদিন সূর্যোদয় হবে, সেদিন কেউ না কেউ আসবে, গর্তের থেকে বের করে নিয়ে যাবে আমার হাড্ডিগুলো, আমার লেখাগুলো। ওই সূর্যোদয়ের অপেক্ষা করি। আমাদের তাড়াহুড়া নেই। আছেন আমার পরম গুরু সাই, তার কোনো কাজে তাড়াহুড়া নেই। দুর্দশা বিখ্যাত বাউল সাধক ছিলেন। কবি হাসান হাফিজুর রহমান করে পাল্টা লিখছিলেন যে, আছেন আমার পরম গুরু সাই, তার কোনো কাজে তাড়াহুড়া নাই, তুই ফুল ফোটাবি, বাঁশ ছুটাবি সবুর বিমানে। এইটুকু লিখে দুর্দশার কবিতা। হাসান হাফিজুর রহমান পরেরটুকু লিখলেন, কিন্তু হাসান আমার তো অত সময় নাই, তোমার তো টাইমের কোনো আগামাতা নেই, আমার তো লিমিটেড সময়। তো সেই লিমিটেড সময়ের মধ্যেও জীবন দশার মতো কবি তো বেরিয়েছে তার সময়, তার জীবন দশায়, তো তাকে কেউ ওইভাবে চিনতেও না, কিন্তু তিনি বেরিয়েছে শক্তিমান কবি। ইউরোপের গলিত পুষ, ইউরোপের ধুলা বালু ছাই বর্ষণে যে কেরানিরা 30-এর দশকে আসলেন, এই কেরানি কবিতার মধ্যে একটার গুণে মাফ করা যায় এখানে। বাকিগুলো তো বাংলাদেশের জনচেতনা, গণহত্যা, স্বাধীনতা, বেকারত্ব, পরাধীনতা, নির্যাতন, শোষণ, মানুষের কোনো কিছুর সঙ্গে এদের কোনো সম্পর্ক ছিল না, জীবন দশারও সম্পর্ক ছিল না। কিন্তু তিনি একটা রূপসী বাংলা নামে একটা বই লিখে গেছিলেন, যেটা আমাকে আপ্লুত করে, আবেগ আপ্লুত হয়ে যায়। তো ভালো কাজ করলে তার পুরস্কার দিতে হবে না, দিতে তো হবে। তারপর বড়লতা সেনের মতো কবিতার বই কয়টা আছে বাংলা সাহিত্যে, সেগুলো আছে। তো ওইটা না আমি বলে যে আসেন তৃতীয় প্রেমের পুণ্যবাদনে। আমি হাফিজের উপর এবং শেখ সাদির উপর ডকুমেন্টারি করেছিলাম ইরানে গিয়ে। তো হাফিজের তো কোলাহল, শেখ সাদির যে জায়গাটা শহরের এই মাথায় হলো হাফিজ এভিনিউ, আর ওই পাশে হলো সাদি এভিনিউ। সাদি এভিনিউ বাবারকুই পর্বতের পাদদেশে। তো সেখানে হাফিজের শেখ সাদির কবরে ঢোকার আগে দেখি ফার্সিতে দুটা লাইন লেখা, আর তো ফার্সিতে মহাবিদ্যান। তাই বললাম যে ভাই এটা কি লেখা, আমার গাইডকে বললাম। গাইড বললো যে সাদির কাছে এসে তুমি পাবে ইরানের আত্মার ঘ্রাণ, এমনকি 1000 বছর পরেও যদি আসো। সুবহানাল্লাহ, আমি তো 1000 বছর পরেই আসছি। সত্যি তো সাদির কাছে আমি এসেছি। এই যে একটা অমরত্ব। আমি সিরাজ নগরীতে রাস্তায় রাস্তায় র্যান্ডম ইন্টারভিউ নিয়েছি, যে হাফিজ যখন কবিতা লিখতেন, সে সিরাজে ছিলেন, তো সেই সময় সিরাজের বাদশা কে ছিলেন? আবার সেই সময় সিরাজের সবচেয়ে ধনী লোকটা কে ছিলেন? মানে ওদের ভাষায় বলে, আমি ইংরেজিতে বলতেছি, জানে না। আমি বললাম যে সেই সময় সিরাজের সবচেয়ে সুন্দরী মেয়েটার নাম কি ছিল? জানি না। এরকম সব কিছু ছিল, জানে না। তো তুমি হাফিজের কবিতা জানো? হ্যাঁ, শোনাও দিয়ে দিলেন, বড় করে কই দিল।
কবি তো অমর হয়ে যায় এইভাবে। কোথায় 1000 বছর আগে এক পাগলা কবি সারাদিন ছুরিকানে পড়ে থাকতো, সেই কবিরা লিখেছে 1000 বছর পরে আপনার এই সিরাজনগরের রাস্তার মুচিও হাফিজের কবিতা জানে। কোথায় অমরত্ব? শেক্সপিয়ার দেখতে গেলাম স্টার্টফোর্ডে, মাইলের পর মাইল শেক্সপিয়ারে যাওয়ার আগে আপনি একটা রূপকথার জগতে ঢুকে যাবেন, শেক্সপিয়ারের জগতে ঢুকে যাবেন। দেখে যাচ্ছি এই হ্যামলেটের মতো, ম্যাকবেথের মতো, ওথেলোর মতো নানান কীর্তিগান, একটা স্কোয়ার এক এক রকম। মানুষ ঝাঁকে ঝাঁকে যাচ্ছে সেখানে দেখার জন্য শেক্সপিয়ারের জন্মভূমি স্টার্টফোর্ড। তো আমাদের দেশে একজন কবি আছে, আমার কুড়িগ্রামের পাশের জেলা হলো লালমনিরহাট। তাহলে আমি আমার বক্তব্য শেষ করে দিচ্ছি। লালমনিরহাটে একজন কবি আছেন, তিনি 1900 সালে এই লালমনিরহাটের গ্রাম থেকে একটা পত্রিকা বার করছিলেন। পত্রিকার নাম ছিল বাসনা। সাহাবিয়া প্রিন্টিং প্রেস স্থাপন করেছিলেন গ্রামের ভিতরে। আমাদের মূর্খতা এতটাই বিশাল যে আমরা দাদাদেরকে চিনি, আমার ভেতরের মাটির সত্যিকারের গন্ধ, সত্যিকারের সৌরভটা চিনি না। মধ্যযুগ আমাদের ছেলেমেয়েরা পরেই নেই, পরেও নেই। 600 বছরের বাংলা সাহিত্যের মধ্যযুগ, এটা তো আমার চরম পরম গৌরবের। একমাত্র ফরুক আহমেদ ছাড়া মধ্যযুগ নিয়ে কেউ কাজই করে নেই। ফরুক আহমেদ হচ্ছে এই যে কাকর, বিছানা পথ, ইয়াকুত, মারজান, এই যে জিনিসগুলো শুধু মধ্যযুগ থেকে আসছে। গুলে বাকাওয়ালি, রাত শেষ হয় কাহিনী তোমার অশেষ শাহের জাদি, আলিফ লায়লার পৃথিবী। যাই হোক, ওই কবির ওখানে গেলাম, তো তার কবরে যে আমি বললাম যে আল্লাহ তাকে যা যা দরকার, আমরা যেটা বলি সেগুলো বললাম। তারপরে বললাম যে আল্লাহ এই কবিকে কি একটা অমরত্ব দিয়েছিল, 4টা লাইন অমর হয়েছে বাংলা সাহিত্যে। কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষই ঈশ্বরাসুর। রিপুর তারণে যখনই মোদের বিবেক পায় গো লয়, আত্মগ্লানির নরকানলে তখনই পূরিত হয়। প্রীতীয় প্রেমের পুণ্য বাঁধনে মিলিত হবে পরস্পরে, স্বর্গ আসিয়া দাঁড়ায় তখনই আমাদের ঘুরে ঘরে। আমরা চোখে পালিয়ে শিখলাম, আমাদের এরকম চাই, এরকম কয়টা লাইন লেখার তৌফিক দাও না, তুমি তো পৃথিবীর সবকিছুর বাদশা। আমার মধ্যে একটা কোনো কয়টা লাইন ভিক্ষা চায়, এমন কিছু ভিক্ষা তো তাই না যে টাকা দাও, এটা দাও, সেটা দাও, কিছুই তো না। কয়েকটা লাইন দাও যাতে 1000 বছর পরেও শেখ সাদির মতো মানুষ ওইটা দেখে আত্মার ঘ্রাণ নেওয়ার জন্য যায়। ফজলুল করিম, শেখ ফজলুল করিমের যে 6টা লাইন বললাম, আপনি দেখছো, নাম জানে না কিন্তু তার লাইন সবাই জানে। দিস ইজ দি বিউটি অফ লিটারেচার অ্যান্ড পোয়েট্রি। তো এই জায়গাটা আমরা যেন সবসময় ঠিক থাকি, মাথা গরম করা চলবে না, কারোর সাথে দুর্ব্যবহার করা চলবে না, উত্তেজিত হওয়া চলবে না, এমন কিছুই করা চলবে না। কারণ হঠকারী প্রতারণা প্রতি বিপ্লবকে সহায়তা করতে পারে। যে কোনো হঠকারী আচরণ আপনাকে আপনার পথ থেকে সরিয়ে দেবে। আপনি যাচ্ছেন গাড়ি নিয়ে, ওই দূরে ওই বটগাছে পৌঁছবেন, টার্গেট ফিক্স করছেন, সেই টার্গেটে পৌঁছার আগে রাস্তা, গ্রামের মধ্যে রাস্তা কিছু কুকুর ঘেউ ঘেউ করতেছে চারিদিকে। তা আপনি কি গাড়ি থামিয়ে এই কুকুর ঠেকাবেন, নাকি এগুলোর পাত্তা না দিয়ে আপনার লক্ষ্যের দিকে এগোবেন? লক্ষ্যের দিকে এগোতে হবে। তা আমিও তাই মনে করি যে আমাদের সাহিত্যে প্রচুর আছে আজে বাজে জিনিস। এদের এই কোলাহল, এদের এই কদর্যতা, এদের এই কুৎসিত আচরণ, সেগুলো দেখে আমরা যদি লক্ষ্যের থেকে বিচ্যুত হই, সেটা হবে সমূহ ক্ষতি। এটা করা যাবে। এইটার কথা আমাদের পূর্বপুরুষরা কেউ বলেনি, লালনও বলে নেই, নজরুলও বলে নেই, কেউ বলে নেই। যাই হোক, তো বাংলা একাডেমির এখানে আজকে 17 বছর পরে কথা বলার সুযোগ পেয়ে আমি আপ্লুত। নতুন সূর্যোদয়ে নতুন মানুষের সামনে এতজন কবিতা আজকে কবিতা পড়ল, কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার নাই। বাংলা একাডেমির কর্তৃপক্ষ যারা আমাদের হলটা ব্যবহার করার সুযোগ দিয়েছেন, যারা আমাদেরকে সর্বদাই এখনো আছে সর্বতভাবে সহায়তা করেছেন, তাদের সবার প্রতি আমরা ধন্যবাদ জানাই। আমরা অকৃতজ্ঞ নই, আমরা মানুষ, আমরা এসেছি, আমরা তো মানুষ, আমরা এসেছি নতুন বার্তা নিয়ে। আমরা কৃতজ্ঞতা পেশ করতে জানি। কোরআনে আল্লাহ বারবার বলে যে মানুষ বড় অকৃতজ্ঞ প্রাণী। সেই জায়গা থেকে যেন সরে থাকি। আমার মাথায় রাখতে হবে যে আই হ্যাভ এ ওন আইডেন্টিটি, আই হ্যাভ ওন কালচার। আমার কালচারের কথা বলতে গেলে এখন ইমরান মাহফুজের কথা বলতে হয়। সেটা হলো যে
আপনাদের কাছে আমার একটা হাতে পায়ে ধরা অনুরোধ, প্রত্যেকটি ঘরে ঘরে আবুল মনসুর আহমদের বাংলাদেশের কালচার একটা করে রাখবেন। আপনি পড়বেন, আপনার ছেলে মেয়েদেরকে পড়াবেন, বিকজ এইটা হলো আমাদের কালচারাল। সত্যিকার কোরআনের নাম দিলে তো রাগারাগি করবেন। এটা হলো আমাদের কালচারাল বাইবেল, এইটা হলো আমার কালচারাল ত্রিপিটক, এইটাই হলো আমার গাইডলাইন, এটা হলো আমার গাইড বই। এই বই দিয়ে আমাদেরকে এগোতে হবে। তো ধন্যবাদ জানাই সবাইকেই। আমার লম্বা করার ইচ্ছা ছিল, কিন্তু বুঝতেই তো পারতেছি। তো সবাই ভালো থাকবেন, ভালো থাকবেন, ঐক্যবদ্ধ থাকবেন। আরেকটা জিনিস, আমরা এই ফাঁক দিয়ে কবি হলো, আমাদের তো কিছু চিন্তা ভাবনা আছে। 3টা জিনিসের কথা আমরা বলে দিয়েছি। একটা হলো বাংলাদেশের স্বাধীন সার্বভৌম দেশ, এই দেশের এখন পর্যন্ত কোনো কালচারাল পলিসি নাই। হোয়াট ইজ আওয়ার কালচারাল পলিসি? আমরা কই যাব, কি করব, কোনটা আমার কোনটা আমার না, এই যে একটা দ্বিধা দিবেন। আপনার কোনো পলিসি না থাকার ফলে ইন্ডিয়া সহ অপরাধ যারা আপনার দেশের মধ্যে ভাগ বসাতে চায়, আপনার ভাতের থালাটা কেড়ে নিতে চায়, তারা সুযোগটা গ্রহণ করে। একটা কালচারাল পলিসি আমাদের প্রণয়ন করতেই হবে, ডু অর ডাই। একটা দেশ 52-53 বছরে স্বাধীন হয়েছে, সেই দেশের কোনো এডুকেশন পলিসি নাই। এই যে আমাদের রহিম ভাই আছেন, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত প্রফেসর, ডিন ছিলেন তিনি কলা অনুষদের। তিনি জানেন, তিনি বাংলা ভাষার একজন খ্যাতিমান অধ্যাপক, কবি ও লেখকও। তো তিনি জানেন যে এডুকেশন পলিসিটা ঠিক ভেরি ইম্পর্টেন্ট ব্যাপার। এত বিশৃঙ্খল বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, আমাদের চোর ডাকাত দুর্নীতিবাজ তস্কর এদের বাচ্চা কাচ্চাগুলো সব বিদেশে পড়াশোনা করে। গরিব মেয়েদের বাচ্চা কাচ্চা যায় মাদ্রাসায় পড়তে বেশিরভাগটা, কারণ কম পয়সায় পড়ানো যায়। এই যে ক্লাস, এলিট ক্লাস তৈরি করতেছি আমরা, কেন হয়? একটা ইউনিফর্মিটির মধ্যে আনা যায় না? তুমি যারা জেনারেল এডুকেশন নিচ্ছ, তোমাকেও তোমার কালচার, তোমার ধর্ম তোমাকে শিখতে হবে। হোয়াট ইজ ইউর সয়েল, সেটা তোমাকে জানতে হবে। আর তুমি যারা মাদ্রাসায় পড়ছো, তোমারও জেনারেল এডুকেশন দেওয়ার 100 ভাগ অধিকার আছে। এই দুটো সমন্বয় সাধন করতে হবে। ইংরেজি মিডিয়াম স্কুল দিয়ে আমাদের কি দরকার? ইংরেজি মিডিয়াম স্কুল তো আমার বাচ্চারা এমনিতে ইংরেজি শেখে। এটার জন্য ইংরেজি মিডিয়ামে পড়ে তাকে বিজাতীয়, বিসংস্কৃতি, বাংলাদেশ বিরোধী বানাতে হবে। বাংলা বিভাগের সিলেবাস গুলো নতুন করে তৈরি করতে হবে। 1921 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিলেবাস দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের বাংলা সিলেবাস গুলো তৈরি। এই সিলেবাস তো আমাকে আমার টাকায় আমার সন্তান পড়ে বাংলাদেশ বিরোধী হয়ে বেরিয়ে আসতেছে। গাড়ির রবীন্দ্রনাথের ঝোলা একটা কান্দে নিয়ে ঘুরে বেড়ায়। আমি কি ঝোলা গাড়ি নিয়ে ঘোরানো পুত্র তৈরি করব, নাকি সত্যিকারের সোলজার তৈরি করবো, প্যাট্রিয়ট তৈরি করবো, মানুষ তৈরি করবো? কোনটা ইম্পর্টেন্ট? আমি তো মানুষ তৈরি করতে চাই। শান্তিনিকেতনে ঝোলা গাড়ি নিয়ে ঘুরলে আপনার কি বেনিফিট? হোয়াট ইজ ইউর বেনিফিট? ওটা তো ওদের কালচার, ওখানে আমি কোনো নিন্দা করতে চাই না, কিন্তু এটা তাদের কালচার, তারা করুক। আমার কালচার আমি করবো। জল আর পানির গন্ডগোলের মতো সারা ইরান থেকে শুরু করে আসাম পর্যন্ত সারা 100-150 কোটি লোক সবাই পানি খায়, কিন্তু কলকাতার কিছু মানুষ 7-8 কোটি হিন্দু তারা জল খায়। এটা ধর্মীয় বিরোধ নয়, এটা আবুল মনসুর আহমদ বলেছে, এটা কোনো ধর্মীয় বিরোধ নয়, এটা হলো কালচারাল বিরোধ। ওরা ওদের আইডেন্টিটিটাকে শো করতে চায়। এখানে আপনি বাধা দেওয়ার কেউ না, আমি বাধা দিতে পারি না। তো আমি কেন আমার পানি ফেলাই দিয়ে জল ঘাড়ে নিয়ে ঘুরবো? আমার শব্দ হলো লাশ, আমি এখন লাশকে লাথি দিয়ে বের করে দিয়ে মরদেহ ঘাড়ে নিয়ে ঘুরে বেড়াইতেছি। ইজ ইট? মরদেহ তো ইংরেজি ডেড বডি বাংলা। তা আমার তো কি করবো? শব্দ আছে। ভাষার উদ্দেশ্য কি? ভাষার কাজটা কি? সংকোচন করে অল্পের মধ্যে বেশি ব্যঞ্জনা তৈরি করো। যদি সেটা হয় তাহলে মরদেহ 4টা অক্ষর লাগে, আমি লাশ লিখতে পারি 2টা অক্ষর লাগে। তা আমি কেন আমার লাশগুলো ফেলে দিয়ে মরদেহ ঘরে নিয়ে ঘুরবো? হয়। এগুলো ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন। নানাভাবে আমরা আক্রান্ত মানুষদেরকে 24 ঘন্টা তার স্নায়ুতন্ত্রকে সজাগ রাখতে হয়। সজাগ রেখে আমি যেটা বলি সবসময়, যে ফুল ও বারুদ দুটোকেই চাই, দুটোকেই আজ ভালোবাসি। বারুদ আনবে সুষম জীবন, ফুল সে জীবনে ফোটাবে হাসি। এ দুটোর যারা একটাকে চায়, যেন তারা সব সুবিধাবাদী, যেন তারা সব সুবিধাবাদী। এই সুবিধাবাদীদের কাতারে আমাদের নাম লাগানো যাবে না। আমাদের ফুলও দরকার, বারুদও দরকার। আমি কি আমার শিশুকে বুকে আদর করবো না? আমার সীমান্ত রক্ষাও আমি করবো। আমার বারুদের দরকার আছে, কিন্তু ফুলেরও দরকার আছে। এ দুটো সমন্বয় পুরো কার্ল মার্কসের ভাষায় সামঞ্জস্যপূর্ণ সোসাইটি আমাদের নির্মাণ করতে হবে।
তো সেই নির্মাণে সবাই অংশ নেবেন, সবাই থাকবেন, জেগে থাকবেন। আমার কবিদের কাছে আমার অনুরোধ, আপনাদের কারো কাছে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেগুলোকে ক্ষমা সুন্দর চোখে দেখে আসুন, বুকে বুক মিলিয়ে হাতে হাত মিলিয়ে আমরা একটা কমন প্ল্যাটফর্ম তৈরি করি, যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বাংলাদেশ বিরোধী সকল শয়তানি চক্রান্ত আমরা লিডারের সাথে প্রতিষ্ঠা করি। তো বলতেই পারি, আর দরকার নেই, মনে হয়ে গেছে। অনেক ধন্যবাদ, অনেক ভালো থাকবেন সবাই। জোর করে ধরে আপনি আমাকে উঠাই দেন। আমি আড়াল হয়ে গেছি। আমি ছেলে মেয়ে না তুমি এবার এটা থেকে কাউকে দিয়ে একটু বাকি টুক করা যায় কিনা ভাইয়া? দালান জাহান এদিকে আসেন। না আমি এই যে কোনটা দিতে আপনার এই যে এটাই দিয়ে দিন, এই যে